এবার যাচ্ছি কাজী জহিরুল ইসলাম আপনার কাছে। বদিউল আলম মজুমদারের প্রসঙ্গ তুলেই বলি, আপনি যেটা বলছিলেন সংবিধানটা মুখ্য। যদিও বা উনি সংবিধান নিয়ে কাজ করছেন না, করছেন হলো নির্বাচন কমিশন নিয়ে। এখন সংবিধানটা লেখার জন্য সময় দেওয়া আছে ৩ মাস, সম্ভবত ৩ মাসের মধ্যে ড্রাফট প্রেজেন্ট করতে হবে এবং অন্যরাও কাজ করছে সমান্তরালভাবে। তো ওনার কাছে আমার প্রশ্ন ছিল যে সংবিধানের সাথে যে ধারাগুলি যুক্ত হবে সেটার সাথে নির্বাচন ধারাগুলির কোনো কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা। তো ওনার উত্তর ছিল এটা খুবই প্রাথমিক পর্যায়ে আছে এবং প্রত্যেকটা কমিশন আলাদা আলাদা ভাবে বিভিন্ন যে স্টেক হোল্ডার আছে ওদের সাথে কথাবার্তা বলবে, ওদের থেকে পরামর্শ নিবে। তো আপনার কাছে আবার শেষের প্রশ্ন, বিদায়ী প্রশ্ন, সেটা হলো আপনাকে যদি এই ৬টা কমিশনের মধ্যে মুখ্য কোনটাকে বলা হয়, আপনি সম্ভবত বলবেন যে সংবিধান নিয়ে যে কাজ করবে কমিশনটা। কিন্তু এখানে যেই অ্যালিগেশনটা অলরেডি চলে আসছে, ১ নম্বর হলো এখানে মার্কিনী প্রভাব স্পষ্ট, যেহেতু একজন মার্কিনী প্রফেসরকে এখানে নিযুক্ত করা হয়েছে। এবং ২ নম্বর যদি ছোট করে বলা যায়, উত্তরটা নিশ্চয়ই হয়তো বড় হতে পারে, কিন্তু সারসংক্ষেপটা যদি বলেন, এইটা পুনর্লিখন করতে হবে নাকি সংস্কার করতে হবে? এই সম্পর্কে যদি কিছু আলোকপাত করেন, তাহলে আমরা সংবিধানের দেখতে বিষয় হতে পারি। জি, সংবিধানের বিষয়ে পুনর্লিখন না সংস্কার সেটা বললেন? জি। এবং তবে আমেরিকান প্রভাবটা। আমি সেটা আগেই বলেছি যে সংবিধান আমি মনে করি যে নতুন করে লেখাই ভালো। আচ্ছা, যে একটু ভোটের ব্যাপারটা বলি, প্রবাসীদের ভোট নিয়ে। গত সপ্তাহেই আমার দৈনিক সমকাল পত্রিকায় একটা পোস্ট লিখেছি আমি প্রবাসীদের ভোট নিয়ে। দেখেন, প্রবাসীরা ১.৫ থেকে ২.৫ কোটি প্রবাসী। জনসংখ্যার আনুপাতিক হারে ২৭ থেকে ৩০ টা এমপি ওন করি আমরা। প্রবাসীরা ২৭ থেকে ৩০ জন সংসদ সদস্য ওন করে। আর সেইখানে একটা প্রবাসী ভোটই দিতে পারে না। কি আশ্চর্য ব্যাপার! প্রবাসীদের ভোট নিশ্চিত করা তো খুবই সিম্পল। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটা বড় লাল বাটন থাকবে, প্রবাসী ভোট। সেটাতে ক্লিক করলে চলে আসবে। আপনার এনআইডি নাম্বার দেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, জন্ম তারিখ দেন। ক্লিক করলে আপনার কাছে একটা সিক্রেট কোড আসবে। ওইটা এন্ট্রি করলে ব্যালট পেপার চলে আসবে, আপনি ক্লিক করেন, ভোট হয়ে যাবে। সো সিম্পল। এবং সেটার লিঙ্ক থাকবে সমস্ত এম্বাসিতে। বাই দ্য ওয়ে, এনআইডির প্রসঙ্গ আসলে যখন একটু বলি, ২০০৭ সালের জানুয়ারি মাসে আই এম দ্য ফার্স্ট পারসন এই ন্যাশনাল আইডি কার্ড কনসেপ্টটা দিয়েছিলাম এবং পুরো প্ল্যানিংটা দিয়েছিলাম সেটা কিভাবে করতে হবে। এর কারণ হলো আমি কসোভোতে এই কাজটি করে আসছি ২০০০ সালে। আমার সেই এক্সপেরিয়েন্সের আলোকে বলেছিলাম কত দিন লাগবে, কত কম্পিউটার লাগবে, কত লোকবল লাগবে, কিভাবে করতে হবে এবং এরপরে জন্ম নিবন্ধন কন্টিনিউ করতে হবে। এই তথ্যগুলো আমাদের আইন শৃঙ্খলা রক্ষার জন্য কাজে লাগবে, ব্যাংকের লোন অ্যাপ্রুভাল, সমস্ত প্ল্যানিং আমি দিয়েছিলাম। এবং আমি জানি যে অনেকগুলো টিভি টক শোতে আমার লেখাটা নিয়ে আলোচনা হয়েছে এবং যারা করেছে কাজটা মিলিটারির লোকেরা প্রত্যেকের টেবিলে টেবিলে আমার পেপার কাটিংটা ছিল। আমি প্রথমে লিখেছিলাম নয়া দিগন্তে, একই সপ্তাহের মধ্যে আমার দেশ এবং যুগান্তর, ৩ টা পত্রিকায় লেখাটা ছাপা হয়েছিল। তখন তো এত ইন্টারনেট ছিল না, তখন পত্রিকাগুলোই ভরসা ছিল। তো ওইটার ভিত্তিতে এটা করেছিল। সো আমি খুব হ্যাপি যে কখনো ক্রেডিট নিতে যাই নাই। আজকে বললাম এরকম একটা অনলাইন অনুষ্ঠানে যে আমার কথা ওই কেয়ারটেকার গভর্নমেন্ট ২০০৭ সালে শুনেছিল এবং এই সরকারও আমার কিছু কথা শুনবে। এই প্রবাসীদের ভোটের ব্যাপারটা আমি ডিটেইল লিখেছি গত সপ্তাহে সমকালে এবং আরো লিখবো। গতকাল বিকেল ৫টার সময় প্রফেসর ইউনূসের সঙ্গে আমাদের কয়েকজনের একটা মিটিং হওয়ার কথা ছিল। উনি সময় শেষ পর্যন্ত দিতে পারেন নাই, ক্যানসেল করে অন্য একজন উপদেষ্টার সঙ্গে মিটিং করতে বলেছিলেন, কিন্তু আমরা সেটা আর যাই নাই। তো যাই হোক, আরো ডায়ালগ হবে, আরো কথা হবে এবং আমি যদি সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ নাও হয়, এইভাবে অনলাইনের মাধ্যমে কিংবা লেখালেখির মধ্য দিয়ে এইসব পরামর্শ উপদেশগুলো দিব। যে ৬টা কমিশন করা হয়েছে কনফ্লিক্টিং হতে পারে, কিন্তু আমি মনে করি এই ৩ মাস তারা ইন্ডিপেন্ডেন্টলি তাদের রিকমেন্ডেশন গুলো তৈরি করুক, তাদের ড্রাফট তৈরি করুক। করার পরে এগুলো নিয়ে তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা হবে এবং ৬টা কমিশনের আবার কোঅর্ডিনেশনও করতে হবে, যাতে একটার সঙ্গে আরেকটা কনফ্লিক্টিং না হয়। ইলেকশন কমিশনের সঙ্গে আপনার সংবিধানের সাংঘাতিক ব্যাপার আছে, কাজেই ওভারল্যাপিং হতে পারে, কনফ্লিক্টিং হতে পারে। আবার আইন নিয়ে আরেকটা কমিশন করা হয়েছে, আইনের সঙ্গে সংবিধান ইলেকশন কমিশনের একটা যোগসূত্র আছে, এখানে ওভারল্যাপিং হতে পারে, কনফ্লিক্টিং হতে পারে। সো পরে একটা কোঅর্ডিনেশন টিম নিশ্চয়ই করা হবে। হয়তো এই ৬ জনের প্রধানকে নিয়ে একটা কোঅর্ডিনেশন টিম করা হলো, আরো একজন থাকলো সঙ্গে সরকারের পক্ষ থেকে, আসিফ নজরুল থাকতে পারে বা অন্যরা, প্রধান উপদেষ্টা নিজেও থাকতে পারেন, তার সভাপতিতেই হতে পারে কোঅর্ডিনেশন মিটিং গুলো। এবং সেইখানে গিয়ে দেখা হবে যে ওভারল্যাপিং কি হচ্ছে, কনফ্লিক্টিং কি হচ্ছে, সেগুলো তখন রেজলিউশন করা হবে। আমার ধারণা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডায়ালগ মাসখানেক বা মাস দুয়েক চলবে, তারপরে কোঅর্ডিনেশন মিটিং আরো ১ মাস চলবে।
আগামী এপ্রিল মে এর দিকে গিয়ে আমরা হয়তো ফাইনাল করতে পারবো, জুন নাগাদ হয়তো আমরা একটা ইমপ্লিমেন্টেশন পর্যায়ে যেতে পারবো। এটা আমার মোটামুটি টাইম ফ্রেম আমি যা চিন্তা করছি।